প্রিয় ব্যাংক জব প্রত্যাশী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশেষ করে যারা বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের অন্যান্য চাকরির তুলনায় বা চাকরি পরীক্ষার থেকে ব্যাংকের চাকরির পরীক্ষাটা সম্পূর্ণ ভিন্ন। আর একটা বিষয় হচ্ছে যে ব্যাংকের চাকরির প্রস্তুতি নিলে কিন্তু বিসিএস বা অন্যান্য চাকরিতেও কিন্তু এগিয়ে থাকা যায়। আর একটা বিষয় সেটি হচ্ছে যে অন্যান্য চাকরির পরীক্ষা যেমন একটা দীর্ঘ সময় লাগে, সেক্ষেত্রে ব্যাংকের চাকরির প্রস্তুতি নিলে বা ব্যাংকের চাকরির পরীক্ষাগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায়। যেমন প্রিলির পর হচ্ছে রিটেন, রিটার্নের পর হচ্ছে ভাইভা। তো প্রিলি, রিটেন, ভাইভা পাশাপাশি সময় হওয়ার কারণে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে একদম কম্বাইন্ড, একদম সমন্বিত একটা প্রস্তুতি থাকবে ৩টা ধাপের জন্য। আরেকটা বিষয় হচ্ছে খুবই দ্রুততর সময়ের মধ্যেই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কারণে বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারণে এটা একটা সুবিধা হলো যে আপনি যদি গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন, মানে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যেমন লং টার্ম একটা প্রস্তুতি নিতে হয়, প্রিপারেশন নিতে হয়, এরকম না। কিন্তু ব্যাংকের চাকরির প্রস্তুতি মোটামুটি ৩ মাস, ৪ মাস, ৫ মাস বা সর্বোচ্চ ৬ মাসে একটা প্রস্তুতি নিলেই আপনি ভবিষ্যতে যত ধরনের ব্যাংকের পরীক্ষা দেন না কেন, সরকারি বেসরকারি, সবগুলো পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি একবারই হয়ে যায়। তো সেই লক্ষ্যেই আমরা আজকে নিয়ে এসেছি বিশেষ করে সাম্প্রতিক যেগুলো ২০২৩ বা ২২ সাল ভিত্তিক যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে, সেই চাকরি পরীক্ষাগুলোর জন্য মূলত আহ, পরীক্ষাগুলো যে হয়েছে সেই চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করব। কারণ হচ্ছে যে এই প্রশ্নগুলোই মূলত দেখা যায় রিপিট হবে, বা আমরা একটা জানতে পারবো যে আসলে এই ব্যাংকের চাকরি পরীক্ষায় কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে, বা আসলে মানে কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়। তো আজকে আমরা আলোচনা করব যেটা 31/১/২০২৬ সালে অনুষ্ঠিত হয়েছে, অফিসার ক্যাশ, হ্যাঁ, কম্বাইন্ড ব্যাংক রিক্রুটমেন্ট যে এক্সামটি হয়েছিল। তো সেই এক্সামে অফিসার ক্যাশ বা ট্রেলার পদে যে এক্সামটি হয়েছিল, সেই এক্সামে বাংলা অংশে যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলোই মূলত আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি যারা এটা দেখবেন, এই ক্লাসটি দেখবেন, তারা একটা খাতা কলম নিয়ে অবশ্যই লিখে রাখবেন যে কোন টপিক থেকে মূলত প্রশ্নগুলো হচ্ছে। এটা কিন্তু খুবই একটা জরুরি একটা বিষয় যে আসলে কোন টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে। একটু খেয়াল করে দেখেন যে প্রথম যে প্রশ্নটি ছিল, প্রথম এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে তাৎক্ষণিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে। তো তাৎক্ষণিক শব্দের সন্ধি বিচ্ছেদ এটি মূলত বিশেষ প্রক্রিয়ায় এই শব্দটি হয়েছে। এটাকে আপনারা মানে প্রত্যয়জাত শব্দ বললেও যে ভুল হবে তা না। একটা বিষয় মনে রাখবেন, যদি ইক প্রত্যয় মানে কোনো শব্দের শেষে যদি ইক প্রত্যয় যুক্ত হয়, তাই না, অথবা দেখা যায় যে জফলা যুক্ত হয়েও কিন্তু পদ পরিবর্তন, যেমন পদ পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তরুণ একটা শব্দ আছে, এটাকে বিশেষ্য তৈরি করতে গেলে শেষে জফলা যুক্ত করলেই শেষে কি হয়, পূর্ব বর্ণে কি হয়, এক স্বর বৃদ্ধি পায়, আদি স্বরটা বৃদ্ধি পায়। এখানে ত ছিল, এখানে তারুণ্য, তারুণ, তা তা হয়ে গেল। ঠিক তেমনই এখানে হচ্ছে যে একটা প্রত্যয় আছে বিশেষ, সেটা হচ্ছে ইক প্রত্যয়। এই ইক প্রত্যয় যদি কোনো শব্দের সাথে যুক্ত হয়, তার আদি স্বর বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি বলি যে তৎক্ষণ, এই যে তৎক্ষণ, এটার সাথে যখন আমরা ইক যুক্ত করলাম, তাহলে কি হয়ে যায় শব্দটা, আমরা যদি লিখি তৎক্ষণিক, এই যে ইক, এই যে ইক যুক্ত হওয়ার কারণে এই যে পূর্ব স্বর আদি স্বরটা কি হয়ে গেল, বৃদ্ধি পেল। তয়ের সাথে অ ছিল গোপনে, এটা কি হয়ে গেল, আকার হয়ে গেল। তাহলে এখানে তাৎক্ষণিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে তৎক্ষণ যোগ ইক। এভাবে আপনাদের মানে এই যে সন্ধি থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন এসেছে। মৃগ শিশু শব্দটার ব্যাস বাক্য কি হবে, খেয়াল করে দেখেন। মৃগ শিশু যেটি আছে, তাই না, তো মৃগ শিশু এটার ব্যাস বাক্য যদি খেয়াল করি, তাহলে আমরা দেখি যে মৃগ শিশু বলতে কি বোঝায়, মৃগের শিশু, মৃগ, তাই না, মৃগের শিশুকে কি বলা হয়, মৃগ শিশু বলা হয়। তাহলে সেই অনুযায়ী সঠিক ব্যাস বাক্য হবে মৃগের শিশু। এটা তো মূলত আমরা যদি দেখি মৃগের, এখানে র এর প্রত্যয় যেহেতু যুক্ত হয়েছে, এটা অবশ্যই তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্বপদে, যে পূর্বপদ হচ্ছে মৃগ, এই পূর্বপদের সাথে সবসময় কি হবে, যখন আমরা ব্যাস বাক্য করতে যাব তখন পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত হয়। তো এখানে যে মৃগ, মৃগের সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে, ষষ্ঠী বিভক্তি। তো এটাকে আমরা কি বলবো, যে ষষ্ঠী তৎপুরুষ সমাস, মৃগের শিশু। এরপরে যদি প্রশ্ন দেখি যে অন্যের লেখা থেকে চুরি করা, চুরি করাকে মূলত কি বলা হয়, মানে অন্যের লেখা যদি আমরা চুরি করি সেটাকে মূলত কি বলা হয়, এটা কি জলৌকা বৃত্তি, নাকি বেশত বৃত্তি, নাকি চণ্ডালক বৃত্তি, নাকি কুম্ভিলক বৃত্তি। আমরা জানি এটা তো একদমই মানে একটা জানা একটা বিষয় যে কুম্ভিলক বৃত্তি, এটাই হচ্ছে কি এক কথা প্রকাশ, অন্যের লেখাকে চুরি করা। তার মানে দেখা যাচ্ছে যে এক কথায় প্রকাশ, এই যে সমাস, এর আগে আমরা প্রত্যয় দেখলাম, সন্ধি দেখলাম, সমাস দেখলাম, এরপর দেখা যায় যে এক কথা প্রকাশ, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষা আসবে। অমিত্রাক্ষর ছন্দের প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ কোনটি, এটা কিন্তু অনেকেই ভুল করে থাকবেন। অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ কি, ইংরেজি প্রতিশব্দ কোনটি হবে। তো এখানে কিন্তু অনেকে ভুল করে সনেট দিতে পারেন,
হ্যাঁ, এটা কি সনেট নাকি লিমেরিক নাকি অ্যাপিক নাকি মানে ব্ল্যাঙ্ক ভার্স যেটাকে বলা হয়, যেটাকে মূলত বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তো মনে রাখবেন যে অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ বলতেই বোঝা হচ্ছে কি ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স যেটাকে বলা হয়, অর্থাৎ খোলা ভার্স, খোলা একদম কি খোলা কথা বা খোলা তথ্য, এটা কি বলা হয় কি মূলত অমিত্রাক্ষর ছন্দ, যেটা শেষে কি থাকে না, অন্তমিল থাকে না, এই একটা বিষয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ব্ল্যাঙ্ক ভার্স। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র? খেয়াল করে দেখেন চাঁদ সওদাগর, তো এই চাঁদ সওদাগরটা হচ্ছে বাংলা একটা বিশেষ একটা কাব্যধারা রয়েছে, যেটির একটি অন্যতম একটি অংশ, যেটা আমরা এখন একটু পড়ার চেষ্টা করব। তো আমরা জানি যে চাঁদ সওদাগর হচ্ছে একটা মধ্যযুগের যে মঙ্গল কাব্য ছিল, সেই মঙ্গল কাব্যের অন্যতম একটা কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্যের প্রধান পুরুষ চরিত্র যদি বলি, সেটা হচ্ছে কি চাঁদ সওদাগর। মূলত তিনি এই চরিত্রটি ধারণ করেছিলেন, যে দেবী ছিল, দেবী মনসার পূজা করতে তিনি অস্বীকার জানিয়েছিলেন এই চাঁদ সওদাগর। তো এটি মধ্যযুগের একটি মঙ্গল কাব্য এবং এটির অন্যতম, এর অনেকজন এটার রচয়িতা আছেন, তার মধ্যে অন্যতম যদি বলি যে বিজয় গুপ্তের নাম অবশ্যই আপনারা শুনেছেন, তাই না? বিজয় গুপ্তের নাম আপনারা শুনেছেন, তাই না? বিজয় গুপ্ত, এরপর হচ্ছে কি বিপ্রদাস, হ্যাঁ, এর অন্যতম রচয়িতা, কিন্তু এনারা ছিলেন এই কাব্যের অন্যতম রচয়িতা। তো এটা হচ্ছে মূলত মধ্যযুগের একটা মঙ্গল কাব্য, হচ্ছে মনসা মঙ্গল কাব্য এটা। আর একটা বিষয় মনে রাখবেন যে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, এই সবগুলোতেই ইতিহাস সম্পর্কে লেখা হয়েছে। তবে এই অন্নদামঙ্গল কাব্য যেটা ছিল মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর, হ্যাঁ, তার লেখা একটা মঙ্গল কাব্য, তিনি এটি রচনা করেছেন। ভারতচন্দ্র রায় গুণাকর তিনি এটি কি করেছেন, রচনা করেছিলেন। এখানে সব থেকে বেশি ইতিহাস বর্ণনা করা হয়েছে। এটি অবশ্য 49-20তম বিসিএস এসেছিল, তার মানে আপনাদের ব্যাংকের পরীক্ষায় এই যে ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসবে, তাই না? ইতিহাস সম্পর্কে তিনি কি লিখেছেন? 4টা মঙ্গল কাব্যই আছে, তার মধ্যে সব থেকে বেশি ইতিহাস আছে মূলত অন্নদামঙ্গল কাব্যে, এটা অবশ্যই আপনাদের পড়তে হবে। আর অন্নদামঙ্গল কাব্যের অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যে প্রার্থনাটি করেছিলেন ঈশ্বরী পাটনি। তো এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে ঈশ্বরী পাটনি মানে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটার এই উক্তিটি কার থেকে নেওয়া বা কার এটা উক্তি? এটা হচ্ছে ঈশ্বরী পাটনি। তবে এটা রচয়িতাকে যদি বলে যে এই উক্তিটি রচয়িতাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে ভারতচন্দ্র রায় গুণাকর, যিনি 1760 সালে মৃত্যুবরণ করেন, বা 1860, দুইটা মত পাওয়া গেছে, বা অনেকেই বলেছেন 1860 সালে। তো 1760 সালে তার মৃত্যুবরণের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি হয়েছে, এবং তার মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু বাংলা সাহিত্যের যে একটা কি যুগ সন্ধিক্ষণ, এটার কিন্তু সূচনা হয়েছিল। এরপর দেখেন পরবর্তী যেটি আছে, যে সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। সিকান্দার আবু জাফর কর্তৃক যে সম্পাদিত যে পত্রিকাটি যে ছিল, এটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সিকান্দার আবু জাফরের অন্যতম একটা পত্রিকা ছিল সমকাল পত্রিকা, যেটা 1957 সালে, যেটা প্রকাশিত হয়েছিল 1957 সালে। আমরা যদি খেয়াল করি 1957 সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, সিকান্দার আবু জাফর কর্তৃক সম্পাদিত, যেটার নাম হলো সমকাল পত্রিকা। এই পত্রিকাটি বাংলা সাহিত্যের জন্য খুবই একটা প্রভাবশালী একটা পত্রিকা ছিল, বিশেষ করে আধুনিক যুগের যে সাহিত্যকর্ম, এখানে বেশ প্রভাব এটি ফেলেছিল আর কি। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন সমকাল পত্রিকা। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটি ছিল, দ্বৈপায়ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন দ্বৈপায়ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। এখানে খেয়াল করে দেখেন, দ্বৈপায়ন শব্দটাকে যদি আমরা ভাগ করি, সন্ধি বিচ্ছেদের একটা সহজ নিয়ম হচ্ছে আপনাকে সন্ধি বিচ্ছেদের শব্দটা কোন জায়গায় সন্ধি হয়েছে এটা আসলে খুঁজে বের করাটা খুবই জরুরি। যেমন আপনারা কিন্তু নিয়ম পড়তে হয় না সন্ধিতে, আসলে যেটা হয় কি নিয়ম না পড়ে কিন্তু সন্ধি করা যায়। অনেকে আছে নিয়মের পিছনে সময় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন। এটা না করে আপনি নিয়মটাকে যদি আপনি, অর্থাৎ একটা শব্দকে যদি আপনি ভাঙতে পারেন, তাহলে সহজেই বুঝতে পারবেন যে এখানে কোন সন্ধি প্রয়োগ হয়েছে এবং কি হবে। সন্ধির ক্ষেত্রে মনে রাখতে হবে যে যোগের আগের শব্দটা সাধারণত শুদ্ধ শব্দ হয় এবং মূল শব্দ হয়। শুধু শুদ্ধই হবে না, এটা মূল শব্দ হবে। যোগের পরে যেটা আছে, পরের যে ধ্বনিটা বা শব্দগুচ্ছ থাকবে, সেটাও মূল হবে বা শুদ্ধ হবে। একই সাথে মূল হইতে হবে, একই সাথে শুদ্ধ হইতে হবে। তো এটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো দ্বৈপায়ন শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? দৈপ পাচ্ছি, তারপর পাচ্ছি আকার, তারপর পাচ্ছি কি অন। তাহলে মনে রাখেন সন্ধি, আর একটা বিষয় মনে রাখবেন যে সন্ধি কখনো শুরুর বর্ণেও হবে না বা শেষের বর্ণেও হবে না।
শুরুর বর্ণে যে কারগুলো থাকবে এই কার সহ ওই বর্ণে হবে না, শেষের বর্ণে যে কার থাকবে এটাতে হবে না, সন্ধি হবে সবসময় মাঝখানে। তো এই যে বোঝাই যাচ্ছে সন্ধি যদি এখানেও না হয়, নতেও না হয়, দইয়েতে না হয়, নতেও না যদি না হয়, তাহলে মাঝখানে কোথায় হয়েছে, যেখানে সন্ধি হবে ওখানেই আপনি যোগ দিবেন। দিয়েছি কিনা? দিয়েছি। এবার দেখেন, এবার একটা বিষয় খেয়াল করে দেখেন যে আয়ন, এখানে একটা স্বরধ্বনি উঠবে, অয়ন, আয়ন, ইয়ন। এখানে আপনি যতগুলো স্বর আছে অ থেকে রি পর্যন্ত যত স্বর আছে আপনি বসায় দেখেন দেখি কোনটা আপনার কাছে সঠিক মনে হয়। অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে অ হবে, তাই না, অয়ন হবে। এখন দৈব যোগ অয়ন, কিন্তু এই যে অন 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 বা অয়ন, এই যে এখানে যে যুক্ত যে হলো, অয়ন নামে একটা প্রত্যয় আছে। অয়ন শব্দটা মূলত একটা প্রত্যয়, মনে রাখবেন যে অয়নটা হলো, এখন অয়ন কিন্তু একটা প্রত্যয় হয়ে গেছে। তো অয়ন প্রত্যয় যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে তার আদি বর্ণে একটা স্বর বৃদ্ধি পায়। তো এখানে যেহেতু ঐকার আছে, একটা স্বর বৃদ্ধি পেয়েছে, মানে এখানে একটা স্বর বৃদ্ধি পেয়ে কি হয়ে গেছে, দীর্ঘইকার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে এখানে একই সাথে সন্ধি হচ্ছে, পাশাপাশি এখানে প্রত্যয় নিয়মটাও এখানে প্রয়োগ হয়েছে। তাহলে দীপ যোগ অয়ন, তাহলে সঠিক উত্তর কি হবে, দীপ যোগ অয়ন, দৈপায়ন, মনে রাখবেন, দীপ যোগ অয়ন। এরপর যদি দেখা যায় পরবর্তী যে প্রশ্নটি আছে, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ কতটি? আপনারা জানেন যে বাংলা বর্ণমালা মোট কতটি? আমরা জানি যে বাংলা বর্ণমালা হচ্ছে একটি। এখানে বর্ণ আছে কতগুলো? এখানে বর্ণ আছে 50টি। তার ভিতরে স্বর আছে কতটি? আমরা সবাই জানি 11টি। আর ব্যঞ্জন আছে কতটি? আমরা জানি 39টি। এই হলো 50টি বর্ণ। এই 50টি বর্ণের ভিতরে যদি আমরা দেখি যে 50টি যে বর্ণ আছে, এই 50টি বর্ণের মধ্যে আমরা যদি দেখি যে পূর্ণমাত্রা বর্ণ কতগুলো আছে, একটু ভালো করে যদি খেয়াল করি, পূর্ণমাত্রা আছে 32টি। 32টার ভিতরে স্বর আছে কতটি? আমরা জানি 6টি। আর ব্যঞ্জন আছে কতটি? আমরা যদি দেখি 26টি আছে। তো স্বর যে 6টি আছে সেই 6টি কি কি? আমরা জানি স্বরে অ থেকে শুরু করে দীর্ঘ উ পর্যন্ত প্রথম যে 6টি স্বরবর্ণ আছে এটা হচ্ছে পূর্ণমাত্রা। অর্ধমাত্রা যেটা আছে, অর্ধমাত্রা তো মানে অর্ধেক, মানে অর্ধেক মানে কি অর্ধেক, 32 অর্ধেক 16, 16 অর্ধেক কতটি? 8টি। এই 8টার ভিতরে স্বর আছে কতটি? অর্ধমাত্রার স্বর আছে একটি আছে, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে রি। এটা হলো কি অর্ধমাত্রা, এই যে রি। আর ব্যঞ্জন হলো বাকি 7টি, সেগুলো কি কি আমরা সবাই জানি, খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প, আরেকটা হলো কি তালব্য স। এই হলো কি 7টি আছে, খ, গ, ন, থ, ধ, প, তালব্য স। আর যদি আমরা দেখি যে মাত্রাহীন বর্ণ আছে কতটি, আমরা সবাই জানি যে 32 আর 8 কত 40, তাহলে মাত্রাহীন বর্ণ আছে 10টি। এই 10টি বর্ণের ভিতরে স্বর আছে কতটি? স্বর আছে 4টি। তাহলে এখানে 6 আর 1 7 গেল, তো 7 চলে গেলে থাকে আর 4টি। সেই 4টি কি কি? আমরা সবাই জানি এ, ওই, ও এবং কি ও। আর ব্যঞ্জন আছে মাত্রাহীন, যদি আমরা দেখি ব্যঞ্জন তাহলে কতগুলো আছে? তাহলে ব্যঞ্জন আছে 6টি বর্ণ আছে। সেই 6টি কি কি আমরা জানি, এই যে দেখেন, যেমন দেখেন মাত্রাহীন বর্ণ ও আছে, তাই না, ইয় আছে। এরপর খেয়াল করে দেখেন অনুস্বার আছে, এই যে খণ্ডত আছে, বিসর্গ, তারপর হলো কি অনুস্বার, আর একটা হলো কি চন্দ্রবিন্দু। এই 6টাকে বলা হয় কি মানে মাত্রাহীন বর্ণ। এখন কথা হচ্ছে, এখানে প্রশ্ন ছিল যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কতটি? আপনারা কিন্তু সম্পূর্ণ মানে অর্ধমাত্রাযুক্ত সব বর্ণ আপনাকে জিজ্ঞেস করেনি, শুধু ব্যঞ্জনটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা দেখলাম যে অর্ধমাত্রা বর্ণ আছে 8টি, তার মধ্যে ব্যঞ্জন আছে কতটি? 7টি আছে। তাহলে সঠিক উত্তর হবে কতটি? 7টি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করি যে যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? যোগরূঢ় শব্দ, তাই না, এখানে যে দেওয়া আছে যে যোগরূঢ় শব্দের উদাহরণ মূলত কোনটি দেওয়া আছে, আপনারা যদি একটু ভালো করে একটু খেয়াল করে দেখেন যে সন্দেশ, গবাক্ষ, তাই না, সন্দেশ, গবাক্ষ, তারপর হলো কি দৌহিত্র, রাজপুত, এই যে শব্দগুলো যে দেওয়া আছে এগুলো আপনারা যদি একটু বিশ্লেষণ করি তাহলে খেয়াল করে দেখেন সন্দেশ মানে কি সন্দেশ, তাই না, এটা আমরা দেখেছি। এটাকে যদি বিশ্লেষণ করি, আমরা যদি এটাকে এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাই, সন্দেশ হচ্ছে কি সম, আর একটা হলো কি দেশ। সম মানে হচ্ছে কি সংবাদ, আর দেশ মানে কি পরিবেশন করা, সন্দেশ। দেখেন অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে যেটা হলো কি উপসর্গ বা অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয় বা সন্ধির মাধ্যমে বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো গঠিত হলে আগের অর্থ পরের অর্থ চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে মূলত রূঢ়ি শব্দ। এরপর যেমন দেখেন দৌহিত্র, দুহিতা, এই দৌহিত্র, এটা কিন্তু অর্থ ঠিকই আছে, এটা হলো কি শব্দ হবে? সাধিত শব্দ।
আবার দেখেন গবাক্ষ যে শব্দটি আছে, এই গবাক্ষটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, অর্থাৎ এটা হচ্ছে গো যোগ অক্ষ, তাই না, গো যোগ অক্ষ, এটা হচ্ছে সন্ধি। আরেকটা হলো যোগরূঢ় শব্দ হচ্ছে রাজপুত, তাই না, যেমন রাজপুত, রাজপুত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, একটা হলো রাজ, একটা হলো পুত। রাজ মানে রাজা, পুত মানে কি পুত্র, রাজার পুত্র, তাই না। এটাকে যদি আমরা অর্থ লিখি তাহলে কি হবে, এটা রাজার পুত্র, তাই না। রাজপুত মানে কি রাজার পুত্র বোঝায়, কিন্তু গঠনের আগের অর্থ ছিল রাজার পুত্র, কিন্তু গঠনের পর এটা দ্বারা একটা কি বুঝাইছে, এটা একটা সম্প্রদায়ের নাম, যে সম্প্রদায় হচ্ছে সনাতন ধর্মের একটা খুবই স্বনামধন্য একটা সম্প্রদায় ছিল, যেটা অনেক শিক্ষিত ছিল। আমরা জানি যে সম্রাট আকবর যখন 1556 খ্রিস্টাব্দে তিনি যখন এই মসনদে বসলেন তৃতীয় সম্রাট হিসাবে, দিল্লি যেটা হচ্ছে মূলত কি মুঘল সাম্রাজ্যের তৃতীয় শাসক হিসাবে, তাই না, সম্রাট বাবরের নাতি বা হুমায়ুনের পুত্র সম্রাট আকবর। তো তিনি তার যে আমরা জানি যে আমরা অনেক ইতিহাস থেকে পড়েছি, তার অসংখ্য কি ছিল, পত্নী উপপত্নী ছিল 17,000, 18,000, 14,000, তার মধ্যে অধিকাংশ স্ত্রীরাই ছিল এই রাজপুত সম্প্রদায়ের। এবং এই অর্থাৎ শের শাহের অত্যাচারের কারণে বা শের শাহের সে চাটুকারিতার কারণেই এই সম্রাট হুমায়ুন 16 বছর বা 15 বছর নির্বাসনে ছিলেন মূলত এই রাজপুত সম্প্রদায়ের কাছে। তো যাই হোক, এখানে রাজপুত দ্বারা যেটা বোঝাচ্ছে রাজার পুত্র, কিন্তু এখানে একটা বিশেষ সম্প্রদায়ের নাম, অর্থাৎ যেগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ, যেগুলো গঠনের আগের অর্থ আর পরের অর্থ ভিন্ন হয়, যেমন রাজপুত, তারপর হচ্ছে সরোজ, তাই না, তারপর হচ্ছে জলধি, জলধি থেকে যেমন জল ধারণ করে এমন পাত্রকে জলধি বলা হয়, কিন্তু জলধি দ্বারা এখানে সমুদ্রকে বোঝাচ্ছে, তাই না। তারপর হচ্ছে পঙ্কজ, হ্যাঁ, এরকম পঙ্কের জন্মে যায়, কিন্তু পঙ্কজ দ্বারা কাকে বোঝাচ্ছে, পদ্মকে বোঝাচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি রাজপুত। তার মানে এই যে শব্দ অধ্যায় থেকে কিন্তু আপনাদের নিয়মিত পড়তে হবে আর কি। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, আমরা যদি পরবর্তী প্রশ্ন যদি দেখি, পরবর্তী বাংলা প্রশ্ন কি এসেছিল সেটা যদি আমরা একটু খেয়াল করি। এরপর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সনদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এখানে দেখতেই পারতেছে সনদ, এই সনদ শব্দটি কোন ভাষা থেকে, এটা কি ফার্সি, উর্দু, তুর্কি নাকি আরবি। তো দেখা যায় যে এই যে শব্দ থেকে দেখেন প্রচুর পরিমাণে ব্যাংকে প্রশ্ন হয়, বিশেষ করে শব্দ অধ্যায় থেকে। তো এই জন্য এগুলো আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো আমরা জানি যে সনদ, এই যে সনদ যে শব্দটি আছে এটি মূলত আরবি ভাষা থেকে এসেছে, এটি মূলত এসেছে আরবি ভাষা থেকে। এই সনদ শব্দের অর্থ কি, সনদ শব্দের অর্থ হচ্ছে দলিল। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, যেটাকে আমরা দলিল বলে থাকি বা যেটাকে আমরা প্রমাণ বলে থাকি, দলিল বা প্রমাণ আদি যেটাকে বলা হয়, দলিল বা প্রমাণ, এই শব্দটা এসেছে আরবি থেকে। এর মধ্যে ফার্সি শব্দগুলো আপনাদের পড়তে হবে প্রচুর পরিমাণে, বেশ কিছু উর্দু শব্দ আছে, তুর্কি শব্দ আছে, যেমন বাবা, বিবি, বেগম, তাই না, চাকর, দারোগা, বাবু, লাশ, এই শব্দগুলো হচ্ছে মূলত তুর্কি ভাষা থেকে এসেছে। কোন উপসর্গটি ভিন্ন অর্থে প্রকাশ পেয়েছে, খেয়াল করে দেখেন, ভিন্ন অর্থে প্রকাশ পেয়েছে। এখানে বেশ কয়েকটি শব্দ আছে, তাই না। খেয়াল করে দেখেন যে প্রতিপক্ষ, প্রতিপক্ষ বলতে কি বোঝায়, প্রতিপক্ষ এখানে কি বিবাদ অর্থ না, প্রতিপক্ষ বলতে কি, এখানে যারা বিবাদের সময় বিপরীত পক্ষ প্রতিপক্ষ। প্রতিদ্বন্দ্বী, এটাও কিন্তু বিবাদ, মানে বিবাদ অর্থ দিচ্ছে একে অপরের সাথে। তারপর হচ্ছে প্রতিবাদ, এটাও কিন্তু একটা বিবাদ অর্থ, মানে আপনি বাদের কি করতেছেন, বিপরীতে কিছু বলতেছেন, বিবাদ অর্থ দিচ্ছে। একমাত্র প্রতিবিম্ব, প্রতিবিম্বটা কিন্তু বিবাদ অর্থ দিচ্ছেন, এটা হচ্ছে মূলত সাদৃশ্য অর্থ দিচ্ছে। প্রতিবিম্ব মানে কোনো একটা জিনিসের সাদৃশ্য কোনো জিনিসকে বলা হয় কি প্রতিবিম্ব বলা হয়, বা ছায়া অর্থ এখানে দিচ্ছে, প্রতিবিম্ব অথবা ছায়া অর্থ এখানে প্রদান করে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, প্রতিবিম্ব, অর্থাৎ এটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, আর বাকি তিনটা বিবাদ অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর দেখি যে কোনটি শুদ্ধ, ভালো করে খেয়াল করে দেখেন কোনটি শুদ্ধ। এখানে যে বানানগুলো আছে নিক্কন, দিশারি, দুর্গ, আর একটা হলো কি নভোচর। তো আমরা জানি যে নিক্কন যে বানানটি আছে, একটু যদি ভালো করে যদি খেয়াল করে দেখেন যে নিক্কন যে বানানটি আছে, এই নিক্কন বানানটি কি মূলত ভুল আছে এখানে, তাই না। নিক্কন বানানটি এখানে ভুল আছে, অর্থাৎ এখানে কয় ক হবে না, নিক্কন বানানের সঠিক বানান হবে নিক্কন, ঠিক আছে, নিক্কন হবে, নিক্কন। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, আচ্ছা এটা একটু কেটে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে নিক্কন, নিক্কন বানানটার মূল বানান হচ্ছে মূলত নিক্কন, কয়ে বফলা, তারপর হচ্ছে কি মূর্ধন্য ন। দিশারি যে শব্দটি আছে, দিশারি শব্দের প্রকৃত বানান হচ্ছে এখানে কি হবে, দিশারি, রস্য ইকার হবে, দিশারি বানান। আর একটা হলো নভোচর, এই নভোচর শব্দ যেটা আছে, নভোচর শব্দের মূল বানান হবে মূলত নভশ্চর, সঠিক হবে কি নভশ্চর, নভোচর হবে না, এটা হবে মূলত নভশ্চর হবে, ঠিক আছে। আর একটা হলো দুর্গ, এই যে দুর্গ যে বানানটি আছে, এই দুর্গ বানানটি সঠিক আছে, এই দুর্গ বানান রস্যকার দিয়ে হয়, তাহলে সঠিক উত্তর কি হবে
দুর্গ হবে, অর্থাৎ বানান শুদ্ধিকরণ থেকে আপনাদের প্রশ্ন হয়ে থাকে ব্যাংকে। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। শুক্ল এর সমার্থক শব্দ কি? দেখেন এই শব্দটা থেকে দেখেন কত কিছু আসতেছে, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ প্রচুর পরিমাণে আসে। শুক্ল শব্দ অর্থ কি? এটা একদমই সহজ। শুক্ল শব্দ অর্থ হচ্ছে কি? সাদা। আমরা জানি শুক্ল শব্দের অর্থ কি? সাদা। আর কৃষ্ণ, কৃষ্ণ মানে কি? কৃষ্ণ শব্দ অর্থ হচ্ছে কি? কালো। কৃষ্ণ বলতে কি বোঝায়? কালো বলা হয় আর কি। এরপর একটা প্রশ্ন আছে, এরপর যদি আমরা প্রশ্ন দেখি সেটা হচ্ছে শশব্যস্ত কোন সমাস? শশব্যস্ত এটা কি তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় নাকি অব্যয়ীভাব সমাস? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি শশব্যস্ত সমাসের যে ব্যাসবাক্য বা অর্থ যদি করতে যাই, ব্যাসবাক্য যদি করতে যাই, তাহলে আমরা কি বলতে পারি? শশব্যস্ত অর্থাৎ শশকের ন্যায় ব্যস্ত, তাই না? এটার ব্যাসবাক্য হচ্ছে শশব্যস্ত বলতে কি বোঝায়? আর কর্মধারা, এটা কিন্তু মূলত কর্মধারার সমাস। কর্মধারার সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা নাউন হবে আর একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? অথবা একটা অ্যাডজেক্টিভ হবে, একটা নাউন, অথবা দুইটাই যদি নাউন হয়, দুইটা নাউন পাশাপাশি থাকলে জানি যে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা হলো কি বাংলার ক্ষেত্রে একই রকম। তো শশকের ন্যায় ব্যস্ত, তো খেয়াল করে দেখেন শশকের ন্যায় কি? ব্যস্ত যেটা আছে শশব্যস্ত। তো এই যে দেখবেন যখন আপনারা ব্যাস বাক্য করতে যাবেন তখন মাঝে ন্যায় বা মত থাকবে, অর্থাৎ সব প্রথম কর্মধার সমাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কি হবে? একটা নাউনের সাথে একটা নাউনের সম্পর্ক, অথবা একটা অ্যাডজেক্টিভের সাথে নাউনের, বা নাউনের সাথে অ্যাডজেক্টিভের, হ্যাঁ, অথবা এভাবে থাকলে কিন্তু হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে, আর একটা হচ্ছে যে যে যদি যদি একটা পদের সাথে আরেকটা পদের যদি তুলনা করা হয়, যেমন শশকের সাথে ব্যস্ততার তুলনা করা হয়েছে। শশক বলতে এখানে খরগোশকে বোঝানো হচ্ছে। আচ্ছা, খরগোশ কি সবসময় ব্যস্ত থাকে না? মানে সবসময় সে কি তড়িঘড়ি করে চলে? তো শশকের সাথে ব্যস্ত এখানে কি আছে? মিল আছে কিনা? কোনো না কোনো বৈশিষ্ট্যের দিকে মিল আছে কিনা? শশকের ন্যায় ব্যস্ত, শশক তো সবসময় কি থাকে? ব্যস্ত থাকে। আর ব্যস্ত তো শব্দটা নিজেই ব্যস্ততা বুঝায়। তার মানে এই তুলনাটা যদি বাস্তব হয় কোনো না কোনো বৈশিষ্ট্যের দিক থেকে, সেটা সাধারণত কি হয়? উপমান কর্মধারয় হয়। উপমান কর্মধারয়। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, যেমন দেখেন কাজল কালো, আমরা যদি একটা উদাহরণ দিই যে কাজল কালো, তো এই কাজল কালো শব্দ বলতে দেখেন কাজল এটাও কিন্তু নাউন, কালোটাও, আর যে কোনো রঙের নাম কিন্তু অ্যাডজেক্টিভ হয়, যেমন রূপবাচক বিশেষণ হয়। তো এটা হলো কি একটা অ্যাডজেক্টিভ, তার নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, মানে নিঃসন্দেহে এটা কি হবে? কর্মধারয় হবে। এখন কাজলের সাথে কালোর তুলনা করেছে, অর্থাৎ কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো। যখন তুলনাটা করবেন দুইটা যদি বাস্তব হয়, অর্থাৎ কাজল দেখতেও কালো আর কালো নিজেও কালো, যদি এখানে তুলনাটা বাস্তব হয় সাধারণত সেটা কি হয়? উপমান হয়। আর উপমান কর্মধার সমস্যার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি ব্যাসবাক্য করতে যাবেন তখন মাঝে ন্যায় বা মত বসবে, মাঝখানে ন্যায় বা মত বসবে, ঠিক আছে? এরপর দেখেন পরবর্তী যে শব্দটি আছে তার মানে শশব্যস্তের কর্মধার। এরপর দেখেন সমুদ্র হিমাচল, এটা কোন সমাসের উদাহরণ? এখানে দেওয়া আছে কি সমুদ্র হিমাচল। এখানে খেয়াল করে দেখেন সমুদ্র হিমাচল। আপনারা দেখেন, যেমন দেখেন আমরা যদি বলি অব্যয়ভাব সমাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যেমন গড় বে বদ, তাই না? গড় ব বে দূর হা নির, হ্যাঁ, যেমন দেখেন গড় মিল, তাই না? গড় মিল, এটার ব্যাসবাক্য গড় মিল বলতে কি বোঝায়? মিলের অভাব। এই যে অব্যয় পদের সাহায্যে যে সমাস হয় সেটা হচ্ছে মূলত কি? অব্যয়ভাব সমাস, ঠিক আছে? এবং এই অব্যয়গুলোর বিভিন্ন অর্থ দেয়, যেমন অভাব অর্থ দেয়, অতিক্রম না করে অর্থ দেয়, হ্যাঁ, তারপর যে কি পর্যন্ত অর্থ দেয়, তাই না? এটা কি, যেমন আমরণ, মরণ পর্যন্ত, এটা একটা অব্যয়ভাব সমাস। আমরণ মানে কি? মরণ পর্যন্ত। এখানে আটা আবার কি অর্থ দিচ্ছে? মরণ পর্যন্ত অর্থ দিচ্ছে। এখানে অব্যয়টা পর্যন্ত অর্থ দিচ্ছে। তো যে সমাসে হচ্ছে অব্যয়ের অর্থের প্রাধান্য পায় সেটা হচ্ছে মূলত অব্যয়ভাব সমাস। তো সমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল বলতে কি বোঝায়? সমুদ্র হইতে হিমাচল পর্যন্ত, সমুদ্র হইতে হিমাচল দেখেন সমুদ্র হইতে হিমাচলকে বলে সমুদ্র। আমরা যদি এটার অর্থ লিখি বা ব্যাসবাক্য লিখি, সমুদ্র হইতে কি? হিমাচল, এটাকে কি বলা হয়? সমুদ্র হিমাচল, ঠিক আছে? সমুদ্র হইতে হিমাচল। এখন এখানে খেয়াল করে দেখেন এই অব্যয়টা এখানে পর্যন্ত অর্থ দিবে। অব্যয়টা কি দিবে? পর্যন্ত অর্থ দিবে। তাহলে অব্যয়ের সাহায্যে যে সমাসগুলো হয় সেটা মূলত অব্যয়ভাব সমাস। তাহলে এখানে সমুদ্র হিমাচল এটা হবে কি? মূলত অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ। কোন গ্রন্থটি একটি মহাকাব্য? খেয়াল করে দেখেন যে বাংলা সাহিত্যে যে কয়েকটা মহাকাব্য আছে তার মধ্যে একমাত্র সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। আমরা যদি দেখি যে মেঘনাদ বধ কাব্য, যে কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক কি মহাকাব্য। তো
তো এই মহাকাব্যটি লিখেছিলেন মূলত আমরা জানি যে আধুনিক যুগের সূচনা হয়েছে যার হাত ধরে, তিনি হলেন কি মাইকেল মধুসূদন দত্ত। তিনি মূলত এই মেঘনাদ বধ কাব্যটি, এই মহাকাব্যটি কি লিখেছিলেন। কিন্তু এখানে যে আরেকটা মহাকাব্য আছে সেটা হচ্ছে বৃত্ত সংহার। তো বৃত্ত সংহারটা এটাকে সার্থক বলা হবে কিনা বা সার্থক কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এটা হচ্ছে কি একটা খণ্ড কবিতার মতো, অনেকটা একটা খণ্ড কবিতার মতোই, সরি এখানে অনেকটা হচ্ছে যেমন যেমন দেখেন আকাশ রঞ্জনী, বিরহ বিলাপ, বীরঙ্গনা কাব্য। বীরঙ্গনা কাব্য তো বোঝেন, এটা একটা কি পত্রকাব্য, তাই না, যেটা মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম পত্রকাব্য হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হচ্ছে কি বীরাঙ্গনা পত্রকাব্য, যেখানে তিনি 11 জন নারীকে লেখা চিঠি তিনি কি করেছেন, একত্রিত করে তিনি এই কাব্যটা লিখেছেন। অর্থাৎ যতগুলো চিঠি আছে এই চিঠিগুলোকে একত্রিত করে যে কাব্যটা হয় এটাই মূলত হচ্ছে কি পত্রকাব্য। আর এগুলো হচ্ছে অনেকটা খণ্ড কবিতা, বাকি দুইটা হচ্ছে মূলত খণ্ড কবিতা, মানে কবিতার কিছু খণ্ড আর কি, এগুলো খণ্ড কবিতা। তো বৃত্ত সংহার এটা হচ্ছে কি একটা মহাকাব্য যেটি লিখেছেন মূলত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মূলত এই কাব্যটি লিখেছিলেন, ঠিক আছে। আমরা যদি তার নামটা যদি দেখি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মূলত এই কাব্যটি লিখেছিলেন। এরপর দেখেন পরবর্তী প্রশ্নে যদি যাই, বাংলাদেশ শব্দটি কোন ধরনের শব্দ, তাই না? বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ বলতে কি বোঝায়, আমরা যদি অর্থটা যদি করতে যাই, বাংলাদেশ বলতে বোঝায় যে বাংলা নামক একটা দেশ আছে, বাংলা নামক দেশ, এটাকে কি বলা হয়, বাংলাদেশ বলা হয়। আর একটু ভালো করে খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা সমস্যার দুইটা অংশ থাকে, তাই না, সমসমান পদ দুইটা থাকে, একটা দেখেন বাংলা আর একটা দেখেন দেশ। যদিও বা দুইটা শব্দ মিলে এক পদে রূপান্তরিত হয়েছে, তবে ওই পদটার মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাংলা, একটা দেশ। খেয়াল করে দেখেন বাংলা কি একটা ভাষার নাম, এটা নাউন কিনা, মানে বিশেষ্য পদ কিনা। দেশ এটাও তো একটা নাউন বা কি একটা বিশেষ্য পদ। যখন দুইটা বিশেষ্য মিলে সমাস হয় সেটা অবশ্যই কর্মধারায় হয়। দুইটা বিশেষ্য মিলে সমাস হয় মানে দুইটা নাউন যদি বসে তাহলে প্রথমটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা অটোমেটিক হয়ে যায়। তার মানে এটা হচ্ছে কর্মধারা সমাসের একটা বৈশিষ্ট্য। একটু আগেও কিন্তু কর্মধারা সমাস থেকে একটা প্রশ্ন হয়েছিল। তো এটা হচ্ছে মূলত কি কর্মধারা। এখন কোন ধরনের কর্মধারায় দেখবেন, যখন যখন নাউনের সাথে নাউনের বা অ্যাডজেক্টিভের সাথে নাউনের মিলিত হয়ে যে সমাসটা হচ্ছে, এই সমাসের মাঝে যদি ন্যায় বা মত থাকে, খেয়াল করে দেখেন, যদি মাঝে যখন আমরা ব্যাসবাক্য করতে যাব তখন মাঝখানে যদি ন্যায় বা মত থাকে তাহলে হচ্ছে উপমান, ঠিক আছে, উপমান। আর যদি শেষে যদি ন্যায় বা মত বসাইতে হয়, ওই যে নাউন অ্যাডজেক্টিভ মনে রাখতে হবে, নাউনের সাথে নাউনের, অ্যাডজেক্টিভের সাথে নাউনের বা নাউনের সাথে অ্যাডজেক্টিভের সমাস হলে কর্মধারা। কিন্তু যখন ব্যাসবাক্য করতে যাব তখন এক একটা হবে কি, কোনটা কোন কর্মধারা হবে সেটা দেখব। শেষে যদি ন্যায় বা মত থাকে তাহলে সেটার নাম হবে উপমিত, তাই না, সেটা হবে কি উপমিত। আর মাঝে যদি রূপ আসে, যখন আমরা করতে যেমন রূপ যদি আসে তাহলে সেটার নাম হবে কি রূপক কর্মধারায়, তাই না। যেমন দেখেন মোহনুদ্রা, মোহরূপ নিদ্রা, উপমিত যেমন আছে কিনা, যেমন আমরা যদি সিংহ পুরুষ, সিংহ সিংহ পুরুষ, তাই না, তাই না, পুরুষ সিংহের নাই, এটা ব্যাসবাক্য হচ্ছে পুরুষ সিংহের নাই, শেষে কিন্তু ন্যায় বা মতো আসতেছে, এটা হচ্ছে উপমিত। আর রূপক হচ্ছে কি, যেমন দেখেন জান পাখি, জান রূপ পাখি, সোনা পাখি, সোনা রূপ পাখি, কলিজা পাখি, কলিজা রূপ পাখি, তাই না, এটা হলো রূপক কর্মধারায়। আর দেখেন যদি মাঝে যদি যখন ব্যাসবাক্য করব মাঝে যদি এই যে এই অব্যয়টা যদি আসে তাহলে এটার নাম হবে কি সাধারণ কর্মধারা। যেমন খাস খবর, খাস যে খবর, খাস মহল, খাস যে মহল, এটা হচ্ছে সাধারণ কর্মধারা হবে। আর একটা বিষয় হচ্ছে যে এইগুলো যদি না থাকে, মাঝে মাঝে যদি রূপ না থাকে, ন্যায় বা মত না থাকে, অথবা যে যদি না থাকে, আবার শেষে যদি ন্যায় বা মত না থাকে, এই চিহ্নগুলো যদি না থাকে, যে সমাসে ব্যাসবাক্য করতে গেলে এইগুলো যদি ব্যবহার না করে অন্য কোনো পদ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি মধ্যপদলোপী। তো এখানে দেখেন যে নামক, এই যে নামক কিন্তু অন্য পদ, এখানে ন্যায় বা মত আসেনি, রূপ আসেনি, অন্য কিছু আসে, যেও আসেনি, নামক নামক একটা পদ আসছে। তার মানে যেটা দেখবেন, যখন দেখবেন যে নাউনের সাথে নাউনের, অ্যাডজেক্টিভের সাথে নাউনের যখন কি হয় সমাস হয়, আর মাঝখানে যদি এই চিহ্নগুলো বাদে, ন্যায় মত রূপ যে এই চিহ্নগুলো যদি না থাকে তাহলে সেটার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা কি হবে, মূলত কর্মধারার সমাস, এবং কর্মধারায় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারার সমাস হবে। এরপর যদি আমরা পরবর্তী দেখি, বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে, খেয়াল করে দেখেন। বিদ্রোহী কবিতাটা এটা মূলত কাজী নজরুল ইসলাম, আমাদের যে জাতীয় কবি আছেন, আমরা সবাই তাকে চিনি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা, কাজী নজরুল ইসলাম যেটা তিনি লিখেছিলেন, তাই না, কাজী নজরুল ইসলাম। এবং এটি নেওয়া হয়েছে মূলত, এটা যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ আমরা সবাই জানি, সেটা হচ্ছে তার প্রথম যে কাব্যগ্রন্থ ছিল অগ্নিবীণা।
এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল মূলত 1922 সালে, তাই না? 1922 সালে প্রকাশিত হয়েছিল। সেই অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় যে কবিতাটা ছিল, প্রথম কবিতা ছিল আমরা জানি, প্রথম যে কবিতাটি ছিল সেটার নাম হচ্ছে কি প্রলয় উল্লাস, হ্যাঁ তাই না? প্রলয় উল্লাস, এটা ছিল প্রথম কবিতা এই অগ্নিবীণা কাব্যের। আর শেষ কবিতা যেটা ছিল সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মূলত মহরম, মহরম কবিতা ছিল। আর এই বিদ্রোহী কবিতাটা হচ্ছে অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা, তাই না? বিদ্রোহী কবিতা বলবীর, তাই না? চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রি, এই যে এটা আছে। তো এই বিদ্রোহী কবিতাটা তিনি মূলত লেখা শুরু করেছিলেন 1921 সালে। তিনি কি করেন? এটা রচনা করেছেন ডিসেম্বর মাসের দিকে। তিনি 1921 সালের ডিসেম্বর মাসে তিনি মূলত কি করেছেন? এটা রচনা করেছেন, কিন্তু প্রকাশিত হয়েছে 1922 সালে। এই 1922 সালে এটা এসে কি হয়, এটি তিনি এই যে বিদ্রোহী যে কবিতাটা এটা প্রকাশিত হয়েছিল, এবং বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছিল মূলত সাপ্তাহিক বিজলি নামক পত্রিকায়। শুধু বিজলি না, মনে রাখবেন এটা হচ্ছে মূলত সাপ্তাহিক বিজলি নামক পত্রিকায় এটি মূলত প্রকাশিত হয়েছিল। এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে আর কি, ঠিক আছে? এবং সেই তারিখটা কবে ছিল? ডিসেম্বর এটা রচনা হলেও সাপ্তাহিক বিজলি নামক পত্রিকায় 1922 সালের 6 জানুয়ারি কিন্তু এটি প্রকাশিত হয়েছিল, 6 জানুয়ারি। তাহলে যখন আপনি তথ্যগুলো পড়বেন অবশ্যই এভাবে সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করতে হবে আপনাকে। পরবর্তী প্রশ্ন যদি দেখি, পরবর্তী যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো যদি আমরা এখন একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখেন উপমান কর্মধারয় সমাস 9 কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, একটু ভালো করে যদি দেখেন। আয়কর দেওয়া আছে, তাই না? আয়কর। এখানে দেখেন সবগুলো মূলত কর্মধারয় সমাসেরই উদাহরণ আর কি। খেয়াল করে দেখেন কর্মধারা কিভাবে বুঝবেন। আয়কর, দেখেন নাউন, নাউন। প্রস্তর কঠিন, এটা হচ্ছে নাউন, এটা হলো কি অ্যাডজেক্টিভ। ফুটি ফাটা, এটাও নাউন, এটা নাউন। ফুটি ফাটা এটা অ্যাডজেক্টিভ। গজমূর্খ নাউন, এটা কি অ্যাডজেক্টিভ। নাউনের সাথে নাউনের বা নাউনের সাথে অ্যাডজেক্টিভের যে সন্ধি হয়, সমাস হয়, সেটা হচ্ছে মূলত কি কর্মধারা সমাস। এখন এটার ব্যাস বাক্য যদি করি যে আয়কর বলতে কি বোঝায়? আয়ের উপর কর, তাই না? আয়করের ব্যাস বাক্য কি? আয়কর বলতে বোঝায় আয়ের উপর কর, তাই না? প্রস্তর কঠিন, তাই না? প্রস্তরের ন্যায় কঠিন, প্রস্তরের ন্যায় কি হবে? কঠিন, প্রস্তর কঠিন। এরপর দেখেন ফুটি ফাটা, ফুটির ন্যায় ফাটা। খেয়াল করে দেখেন ফুটির ন্যায় ফাটা। এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখেন যে ফুটির ন্যায় কি ফাটা। আর গজমূর্খ, তাই না? গজমূর্খ, তাই না? অর্থাৎ গজমূর্খ যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে এখানে কি বলা হয়? গজমূর্খ, গজের ন্যায় মূর্খ, তাই না? গজমূর্খ কি হবে? গজের ন্যায় মূর্খ। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে দেখবেন যে গজের ন্যায় কি? মূর্খ। এই যে গজের ন্যায় মূর্খ। এখন বলেন তো দেখি উপমান কি? এই যে মাঝে দেখেন ন্যায় আছে, এটা উপমান। তাহলে প্রস্তর কঠিন উপমান, গজমূর্খ উপমান, ফুটিফাটা উপমান। তাহলে উপমান 9 কোনটা? এই আয়কর। এই আয়কর হবে সঠিক উত্তর। এটা হচ্ছে মধ্যপদলোপী, আয়ের উপর কর। দেখেন নাউন, নাউন বা নাউন অ্যাডজেক্টিভের সাথে কি হয়েছে? সমাস হয়েছে। মধ্যপদ যদি কি হয়? লোপ পেয়ে যায়, মানে ন্যায় মতো যদি না থাকে, রূপ না থাকে, যে না থাকে, তাহলে এটা কি হয়? মধ্যপদলোপী হয়। তাহলে এটা হচ্ছে মূলত মধ্যপদলোপী কর্মধারা। এটা হচ্ছে মূলত মধ্যপদলোপী কর্মধারা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন তাহলে কর্মধারা সমাস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে এই পরীক্ষায়। কোন বানানটি অশুদ্ধ নয়, মানে কোন বানানটি ভুল নাই? কোন বানানে কি নাই? ভুল নাই। আপনারা যদি একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন যে উর্মি বানানটা যদি খেয়াল করে দেখেন, উর্মি, এই উর্মি বানান কিন্তু ভুল আছে। আমরা জানি উর্মি বানানটা হচ্ছে মূলত দীর্ঘও দিয়ে, এই যে উর্মি, তাই না? উর্মি। প্রজ্বলন বানানটি তো কি আছে? ভুল আছে, কারণ প্রজ্বলন বানান যদি আমরা খেয়াল করে দেখি দুইটা জ হবে না, এখানে দুইটা বর্গীয় জ হবে না, মূলত একটা বর্গীয় জ এবং বফলা হবে। প্রজ্বলন, তাই না? আরেকটা হলো কি উদিচি। এই উদিচি বানানেও কিন্তু মূলত ভুল আছে। উদিচি যদি আমরা দেখি, উদিচি বানানে কি হয়? দুইটাই দীর্ঘইকার হয়। উদিচি দুইটাই কি হবে? দীর্ঘইকার হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি পুষ্করিণী ঠিক আছে। কারণ কি? আমরা জানি কোনো পুষ্কর, কোনো শব্দের শেষে যদি অতিরিক্ত নি যদি যুক্ত হয়, সেটা দন্ত ন হোক অথবা মূর্ধন্য ন হোক, সেটা কিন্তু দীর্ঘইকার হয়। আর তার আগে যদি কখনো দীর্ঘইকার থাকে বা যা দীর্ঘইকার যদি থাকে, সেই দীর্ঘইকারটা কিন্তু রস্বইকার হয়েছে, তার মানে অবশ্যই তার আগে রস্বইকার থাকবে। তাহলে দেখেন শেষে নিয়ে যুক্ত হয়েছে, তার আগে দেখেন রস্বইকার আছে, বানানগত কিন্তু ঠিক আছে, এটাই হবে। আবার দেখেন পুষ্করণী, এখানে উকার আছে, এই যে উ ধ্বনির পরে যদি স আসে সেই সটা কি হয়? মূর্ধন্য স হয়। তো সব দিক থেকে পুষ্করণী শব্দটি বানানগতভাবে
বানানগত দিক থেকে কি ঠিক আছে। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, মুগ্ধ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মুগ্ধ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? তাই না, মুগ্ধ, তাই না, মুগ্ধ। মনে রাখবেন একটা বিষয়, যে হয়ের সাথে ত যদি যুক্ত হয়, মনে রাখবেন এই যে হয়ের সাথে যদি ত যুক্ত হয়, দুইটা যুক্ত হয়ে কিন্তু দয়ে ধ হয়, ঠিক আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখেন যে মুগ্ধ, আমরা যদি বলি মুগ্ধ, তাই না, তাহলে হবে কি মুহ যোগ কি হবে কয়ত, খেয়াল করে দেখেন মুহ যোগ কয়ত, এটা হচ্ছে সঠিক উত্তর, ডি নাম্বার যে অপশন আছে, মুহ যোগ কি হবে কয়ত হবে। এখানে দেখেন এই যে হ আর হয়ের সাথে কি আছে, এই যে ত যে আছে, এই যে ত, এখানে দুইটা মিলে কি হয়েছে, দয় ধ হয়েছে, মুগ্ধ হয়ে গেছে। তাহলে মনে রাখবেন যে হয়ের সাথে ত যুক্ত হলে কি হয়, দয়ে ধ পরিণত হয়। কোন শব্দ যুগলটি সঠিক নয়? এখানে দেখেন দুইটা শব্দ যুগল আছে যেগুলো কি নয়, সঠিক নয়। এর মধ্যে যদি আমরা দেখি যে এখানে যেমন আছে উজ্জ, এটা উজ্জ হবে, উজ্জ বিপরীত শব্দ কিন্তু উজ্জ স্পষ্ট, যেটা উজ্জ মানে কি অস্পষ্ট ভাবে আছে, আর স্পষ্ট মানে স্পষ্ট। অস্থি নাস্তি, হ্যাঁ এটা ঠিক আছে, অস্থি নাস্তিও ঠিক আছে, উজ্জ সুস্পষ্ট ঠিক আছে। ক্ষীণ, ক্ষীণ মানে হচ্ছে পাতলার, পুষ্ট মানে তো বুঝেন রুষ্টপুষ্ট ভারী, এটাকে বোঝায়। কিন্তু এখানে যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে চিন্ময় এবং চেতন, এটা কি নয়, সমার্থক, মানে এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত অর্থ ঘটেনি। কারণ চিন্ময় এবং চেতন মূলত সমার্থক শব্দ। চিন্ময় মানে চেতন, চেতন মানে চেতন, চেতন মানে চিন্ময়, চিন্ময় মানে চেতন, মানে দুইটা কি সমার্থক শব্দ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, চিন্ময় চেতন, এটা কি নয়, সঠিক শব্দ যুগল নয়। বাকি শব্দগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে এই শব্দটা সমার্থক অর্থ প্রকাশ করেছে। কোনটি অপিনিহিতির উদাহরণ? অপিনিহিতির উদাহরণ, আপনারা নিশ্চয়ই জানেন যে অপিনিহিতি বলতে কি বোঝায়। অপিনিহিতি বলতে বোঝায়, অপিনিহিতির উদাহরণ নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? অপিনিহিতি বলতে কি বোঝায়, যে পরের ইকার, পরের ই বা উকার যদি আগে আসে সেটা হচ্ছে মূলত কি অপিনিহিতি। খেয়াল করে দেখেন এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, স্কুল, দেখেন স্কুল থেকে স্কুল, যে শব্দটা মূলত এসেছে স্কুল থেকে, তাহলে মনে রাখবেন স্কুল থেকে স্কুল এসেছে, অতিরিক্ত ই আসছে না, এটাকে বলে আদি স্বরাগম। কোনো শব্দের শুরুতে যদি অ তারপর হলো কি আ বা রস্যই আসে, এটা আদি স্বরাগম হয়। গ্লাস, এই গেলাস শব্দটা মূলত এসেছে কি গ্লাস থেকে। তাহলে দেখবেন যুক্ত বর্ণ যদি মুক্ত হয়ে যায় তাহলে এটাকে বলা হয় কি মধ্য স্বরাগম এখানে ঘটেছে। এখানে মূলত কি হয়েছে, মধ্য স্বরাগম ঘটেছে। আরেকটা হলো ধপাধপ, এখানে মূলত অসমীকরণ হচ্ছে, একটা সমান জিনিসকে অসমান করা। মূলত শব্দটা ছিল ধপ আর কি ধপ, এর মাঝখানে আকার দিয়েছি, তাই না, যেমন গপ যোগ গপ কি হয়, গপা গপ, একটা সমান জিনিসকে অসমান করা মাঝখানে আকার দিয়ে, এটা হলো কি অসমীকরণ, এটা হচ্ছে মূলত অসমীকরণ। কিন্তু এখানে দেখেন আজি, আইজ, এই আইজ শব্দটা মূলত এসেছে আজি থেকে, আজি থেকে। আমরা যদি বিশ্লেষণ করি আজিকে, দেখেন শব্দটা মূলত হচ্ছে আ, তারপর হয়েছে কি জ, তারপর এসেছে কিন্তু ই। এই যে পরের ইটা যদি আগে আসে, যে বর্ণের উপর ইটা ছিল তার আগে যদি আসে, তাহলে ইটা ছিল জয়ের পরে, সে জয়ের আগে যদি নিয়ে আসে তাহলে কি হয়ে যাচ্ছে আইজ। এই যে আজি থেকে আইজ, এটা হচ্ছে মূলত কি অপিনিহিতি উদাহরণ। কোন বানানটি শুদ্ধ? দেখেন রূপায়ণ বানান এখানে দেওয়া আছে, রূপায়ণ, রূপায়ণ, রূপায়ণ এবং রূপায়ণ। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে রি, র, ববিন্দু র, যেটা মূর্ধন্য ষ এবং ক্ষীয় খ, এইটার পরে যদি কখনো স্বরধ্বনি থাকে বা স্বরবর্ণ থাকে, স্বরধ্বনি তো বুঝেন 11টা স্বরধ্বনি স্বরবর্ণ আছে এবং তাতে যে কার আছে, এগুলো যদি থাকে, অথবা ক বর্গের যদি কোনো বর্ণ থাকে, অথবা প বর্গের কোনো বর্ণ থাকে, অথবা অন্তস্থ অ থাকে, হ থাকে, অনুস্বার থাকে, তারপরে নটা কি হয় মূর্ধন্য ন হয়। এটা হচ্ছে নত্যবিধান, সত্যবিধান, নত্যবিধানের 2 নাম্বার যে নিয়মটি আছে, তাই না, যে রি, র, স, ক্ষীয় খ, এগুলোর পরে যদি কখনো ন হয় সেটা তো আমরা জানি যে সেটা তো মূর্ধন্য ন হয়, যেমন খন, এরপর দেখেন রন, রন মানে কি যুদ্ধ, খন মানে কি মুহূর্ত, এগুলো মূর্ধন্য হয়। কিন্তু এই 4টা বর্ণের পরে যদি স্বরধ্বনি আসে, 11 যে স্বরবর্ণ আছে বা তাদের কাছে এগুলো যদি আসে, বাকি প বর্গ আসে, অন্তস্থ আসে, হ, অনুসার বা মূর্ধন্য ন, এগুলো যদি আসে তাহলে কি হয়, সেইটা মূর্ধন্য হয়। যেমন রূপায়ণ বানাতে দেখেন র, র এর পরে কি আসছে, একটা স্বরধ্বনি আসছে না উকার, তারপর দেখেন প বর্গ এসেছে, এই যে প বর্গ, তারপর একটা স্বরধ্বনি আসছে আকার, তারপর দেখেন এই যে স্বরধ্বনি আছে, তারপর দেখেন অন্তস্থ এসেছে, এই যে অন্তস্থ এসেছে। তাহলে 1 2 3 4, 4টা চিহ্ন আছে, এরপরে নটা অবশ্যই মূর্ধন্য ন হবে। সেই দৃষ্টিকোণ থেকে সঠিক উত্তর হচ্ছে কি যে রূপায়ণ বানানটা যদি খেয়াল করে দেখেন যে রূপায়ণ, রূপায়ণ বানানে কি আছে, দীর্ঘ উকার আছে, র এর পরে
দীর্ঘৌকার আছে, তারপর কি আছে, প বর্গের প আছে, এরপর দেখেন একটা স্বরধ্বনি আছে, এরপর আবার অন্তস্থ আছে। তাহলে দেখেন 1 2 3 4 এই চারটা চিহ্ন পর যদি ন হয় সেটা অবশ্যই কি হবে, মূর্ধন্য ন হবে। অর্থাৎ এই উত্তরটা কি হবে, সি নাম্বার যে অপশনটি আছে এটাই হবে কি সঠিক উত্তর। এটাই হবে মূলত কি সঠিক উত্তর হবে। এবার খেয়াল করে দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের দিকে যদি আমরা যাই, পরবর্তী যে প্রশ্নটি আছে দেখেন বানান শুদ্ধি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, সমাস এবং বানান শুদ্ধি থেকে। খেয়াল করে দেখেন কোনটি কোনটি শুদ্ধ বানান। এখানে দেখেন প্রণিপাত, প্রণিপাতটা আমরা ভালো করেই জানি যে র ফলার পরে রি র স ক্ষীয় খ, এটার পরে যদি যে রি, তারপর হচ্ছে র মূর্ধন্য স এবং ক্ষীয় খ, এটার পরে যদি ন আসে সেই নটা মূর্ধন্য ন হয়। র এর পরিবর্তে র ফলা থাকতে পারে অথবা রেফ থাকতে পারে। দেখেন প্রণিপানে দেখেন র ফলা আছে, পয়ের পরে কিন্তু র ফলা আছে, এরপরে নটা অবশ্যই কি হবে, মূর্ধন্য ন হবে। এটা কি হবে, মূর্ধন্য ন হবে। তার মানে এই বানানটি কি আছে, ভুল আছে। নির্মাণ, নির্মাণ দেখেন নির্মাণ, অর্থাৎ দেখেন ওই যে রেফ ওইটা নিয়ম অনুযায়ী 2 নম্বর যে নিয়মটা একটু আগে আমরা পড়েছি, রেফ বা র এর পরে যদি কি হয়, রেফ র ফলার, তারপর হচ্ছে রি র স ক্ষীয় খাওয়ার পরে যদি কি আসে, রেফ মানে তো র, এরপর যদি ক বর্গ প বর্গ স্বরধ্বনি থাকে, তাহলে এরপর দেখেন যে প বর্গে আছে না প প ব ভ ম, রেফের পরে কি আছে ম আছে, এরপর একটা ভুল আছে। তাহলে সঠিক কোনটা হবে, জীবী, ক্ষীণজীবী, মৎস্যজীবী। যেমন দেখেন জীবী বানান সর্বদা দীর্ঘইকার হয়, দুটাই হবে, জ দীর্ঘইকার, মৎস্যজীবী, কৃষিজীবী, হ্যাঁ শ্রমজীবী, দেখেন কৃষিজীবী, এরপর যদি আমরা বলে থাকি শ্রমজীবী, জীবী বানানে সর্বদা দীর্ঘইকার হয়ে থাকে।